বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ও ইসলামী খেলাফতকে কেন্দ্র করে মার্কিন গোয়েন্দা সংস্থা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্যকে বিভ্রান্তিকর বলে দাবি করেছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা প্রেস উইং এক বিবৃতিতে এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। এতে বলা হয়, গ্যাবার্ডের বক্তব্যে বাংলাদেশকে অন্যায় এবং অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের অভিযোগটি সঠিক নয় দাবি করে ধর্ম উপদেষ্টা বলেছেন, দু একটি বিচ্ছিন্ন ঘটনায় ব্যবস্থা নিয়েছে সরকার। গ্যাবার্ডের মন্তব্যে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক এবং অর্থনৈতিক সম্পর্কের প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। ৫ আগস্ট ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারত পালিয়ে যাওয়ার পর থেকেই বাংলাদেশ সম্পর্কে বিভ্রান্তিমূলক নানা তথ্য ও সংবাদ প্রচার করে আসছে ভারতীয় কিছু সংবাদ মাধ্যম। সেই ফসল নষ্ট করছে বাংলাদেশি জঙ্গিরা। সাম্প্রদায়িকতা ও সংখ্যালঘু নির্যাতন ইস্যুকে প্রচার করা হয় ফুলিয়ে ফাঁপিয়ে। এসব প্রোপাগান্ডা নিয়ে অস্বস্তি জানিয়ে নিন্দা ও প্রতিবাদ করে আসছে অন্তর্বর্তী সরকার। সবশেষ ভারতের টেলিভিশন চ্যানেল এনডিটিভি ওয়ার্ল্ডে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের সাক্ষাৎকারে ভিন্নভাবে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। ইসলামী দলের কর্মসূচি ও দাবি দাওয়াকে তুলসীর সামনে রং মাখিয়ে চরমপন্থা ও সন্ত্রাসবাদের উত্থানের ইস্যু তুলে এনডিটিভি। একই সাথে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়ন ও হত্যার প্রসঙ্গটি তোলা হয় বড় করে। সাক্ষাৎকারের প্রসঙ্গক্রমে এসব বিষয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথা জানান দেশটির গোয়েন্দা প্রধান। Yeah, of course. The long time unfortunate persecution and killing and abuse of religious minorities, Hindus, Buddhists, Christians, Catholics, and others, has been a major area of concern for the United States government and, of course, President Trump and his administration. ভারতীয় গণমাধ্যমের প্রকাশিত এই সংবাদকে বিভ্রান্তিমূলক এবং বাংলাদেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর বলে বিবৃতিতে জানায় অন্তর্বর্তীকালীন সরকার। গ্যাবার্ডের সাক্ষাৎকারে পুরো বাংলাদেশকে অন্যায় ও অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে বলে উল্লেখ করে বলা হয়, নির্দিষ্ট প্রমাণ বা তথ্যের উপর ভিত্তি করে এসব অভিযোগ আনা হয়নি। এই ধরনের সংবাদ ও বক্তব্যে নিন্দা জানায় পররাষ্ট্র উপদেষ্টা। এদিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্যে দেশটির সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক ও অর্থনৈতিক সম্পর্কে প্রভাব পড়বে না বলে মনে করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ওইসব মন্তব্যে আমাদের অর্থনৈতিক কোনো বহুপাক্ষিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক সম্পর্ক প্রভাব পড়বে না। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের বক্তব্য সঠিক নয় উল্লেখ করে ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন বলেন, দু একটি বিচ্ছিন্ন ঘটনায় ব্যবস্থা নিয়েছে সরকার। আমরা তো বারবার এটা অস্বীকার করে আসছি যে এখানে পারসিকিউশন অফ মাইনরিটিস তারা বিদেশিরা যেভাবে বলছেন অথবা ফরেন মিডিয়া যেভাবে বলছেন সে মাত্রায় নয়, কিছু বিচ্ছিন্ন ঘটনা তো আছেই। তারপরেও আমরা অত্যন্ত সজাগ রয়েছি। নিষিদ্ধ কোনো সংগঠন যাতে তৎপরতা চালাতে না পারে, সরকার এ বিষয়ে সজাগ আছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভারতীয় সংবাদ মাধ্যমের সমালোচনা করেন অনেকে। বলা হয়, তুলসী গ্যাবার্ডের সাক্ষাৎকারে ইচ্ছাকৃতভাবে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে বাংলাদেশকে। ওমরা ভিসা পাচ্ছেন না বেশিরভাগ মুসল্লি। বিমানের টিকিট ও হোটেল বুকিং দিয়ে বিপাকে পড়েছেন তারা। ধর্ম উপদেষ্টা বলছেন, সৌদি সরকার ওমরা ভিসা বন্ধ করেনি, প্রক্রিয়া মেনে আবেদন করলেই ভিসা দেবে। তবে হজ এজেন্সি মালিকরা বলছেন, সব নিয়ম মেনে আবেদন করলেও বাতিল হচ্ছে ভিসা। টিকিট বুকিংয়ের টাকা ফেরত দিতেও গড়িমসি করছে অনেক এয়ারলাইন্স। পবিত্র রমজানে উমরা করার স্বপ্ন থাকে অনেক মুসল্লির। প্রতি বছর এই সময়ে লক্ষাধিক বাংলাদেশি যান মক্কা মদিনায়। তবে এবার ঘটেছে বিপত্তি। বেশিরভাগ উমরা ভিসার আবেদন বাতিল করছে সৌদির হজ মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেছে ধর্ম মন্ত্রণালয়। তারা জানিয়েছে, উমরা হজের ভিসা বন্ধ করেনি দেশটি। ওমরা যাত্রীদের ভিসা প্রদান করা হচ্ছে না, এই বিষয়টি অবহিত হওয়ার পরপরই ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে ঢাকাস্থ সৌদি দূতাবাসের সাথে যোগাযোগ করা হয়। সৌদি রাষ্ট্রদূত তিনি জানিয়েছেন, বাংলাদেশিদের জন্য ওমরা ভিসা বন্ধ করা হয়নি। এক্ষেত্রে তিনি বাংলাদেশের হজ ওমরা এজেন্সির প্রতিনিধিদেরকে ওমরা যাত্রীদের হোটেল বুকিং, রিজার্ভেশন, এয়ারলাইন্সের টিকিট সহ সৌদি আরবের ওমরা এজেন্ট কোম্পানির সাথে যোগাযোগের পরামর্শ প্রদান করেন। তিনি আরও জানিয়েছেন, সৌদি ওমরা এজেন্ট কোম্পানি যদি সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে, তাহলে সে দেশের হজ ও ওমরা মন্ত্রণালয় বাংলাদেশি ওমরা যাত্রীদের অনুকূলে ভিসা ইস্যুর ব্যবস্থা গ্রহণ করবে। তবে হজ এজেন্সির মালিকদের সংগঠন হাবের নেতারা বলছেন, সৌদির শর্ত মেনে আবেদন করেও ভিসা পাচ্ছেন না তারা। আবার প্লেনের বুকিং দেওয়া টিকিটের টাকাও
ফেরত দিচ্ছে না এয়ারলাইন্সগুলো। বিষয়টি এমন এক প্রক্রিয়া, এটা নিয়ন্ত্রণ করা হচ্ছে, এটা বন্ধের কাছাকাছি। আমরা 100 পাসপোর্ট সাবমিট করলে একটা বা দুইটা ভিসা পাচ্ছি। আর পাশাপাশি যে তথ্যটা দেওয়া হয়েছে যে আমরা টিকিট কপি এবং হোটেল কপি দিলে আমরা ভিসাটা পাবো, অ্যাকচুয়ালি আমরা ভিসাটা সাবমিট করতে হয় অনলাইনে একটা ফরম্যাটে। সেখানে কিন্তু হোটেলের তথ্য এবং টিকিটের তথ্য দিতে হয়, না দিয়ে ভিসা সাবমিট করা যায় না। এক্সট্রা কোনো পেপার এটার সাথে অ্যাটাচমেন্টের কোনো সুযোগ নেই অনলাইনে। তা আমরা কিন্তু নিয়ম মেনে উনি যে তথ্য দিয়েছেন সেই তথ্য অনুযায়ী কিন্তু আমরা ভিসা অ্যাপ্লিকেশন প্রতিনিয়তই করছি, প্রতিনিয়তই আমরা কিন্তু রিভিউ করছি। এখানে বাংলাদেশ বিমান, সৌদি এয়ারলাইন্সের পাশাপাশি আরো অনেকগুলো এয়ারলাইন্স অন্যযাত্রী ক্যারি করে থাকেন। আমাদের কাছে যে তথ্য আছে, বিমান ছাড়া বাকি এয়ারলাইন্সগুলো গড়িমসি করছেন টিকিটের টাকা রিফান্ড করতে। উপদেষ্টা জানান, সমস্যা সমাধানে সৌদি সরকারের সাথে যোগাযোগ করছেন কর্মকর্তারা। সৌদি আরবের ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী দলগুলোর মধ্যে বিভেদ তৈরি হলে ফ্যাসিবাদীরা আবারও মাথা চাড়া দেওয়ার সুযোগ পাবে বলে আশঙ্কা বিএনপি ও খেলাফত মজলিসের সিনিয়র নেতাদের। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মিলনায়তনে ছাত্রদলের আয়োজনে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আমানুল্লাহ আমান এবং খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের পথে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ছাত্র রাজনীতিতে গুণগত পরিবর্তনের বার্তা নিয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে হিফজুল কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীরা। এ সময় ছাত্রদলের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বিএনপি নেতারা বলেন, ছাত্রলীগের সন্ত্রাস, চাঁদাবাজি আর হল দখলের ইতিহাসকে পেছনে ফেলে ছাত্র রাজনীতির অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। সাবেক ছাত্র নেতারা বলেন, দেশের মাটিতে এখনো ফ্যাসিবাদদের দোসররা ঘাপটি মেরে বসে আছে। সাম্প্রতিক সময়ে কিছু কিছু ঘটনা আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করছে। এর অধিকাংশই অপপ্রচার, তবে সম্পূর্ণভাবে যে অপপ্রচার তা কিন্তু আমরা বলতে পারছি না। আমাদেরকে আরো যদি সংগ্রাম লড়াই করে বাংলাদেশে আমাদের ভাবমূর্তি, জাতীয় রাজনীতির ভাবমূর্তিও পুনরুদ্ধার করতে পারি, সেজন্য আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেন, সংস্কার ইস্যুতে কালক্ষেপণ নয়, দেশের মানুষ এখন চায় দ্রুত জাতীয় নির্বাচন। জিয়াউর রহমান স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, খালেদা জিয়া স্বপ্ন দেখেছিলেন, তারেক রহমানও সেই স্বপ্ন দেখেছিলেন। সেজন্য আজকে আন্দোলনকারী সকল সংগঠনকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের পথে ধাবিত হতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, যারা ইসলামের শত্রু তারা দেশের শত্রু ও মুক্তিযুদ্ধের শত্রু। যদি জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তির মধ্যে বিভেদ তৈরি হয়, বাংলাদেশ বিপন্ন হবে, বাংলাদেশ বিরোধী ফ্যাসিবাদী শক্তি আবার শক্তিশালী হবে। যারা বাংলাদেশ থেকে ইসলামকে মুছে ফেলতে চায় তারাই বাংলাদেশের স্বাধীনতার শত্রু, তারাই বাংলাদেশের স্বাধীনতার দুশমন। ছাত্রদলের আয়োজিত কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল জাওয়াদ প্রথম হয়। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারেরও বেশি শিক্ষার্থী এতে অংশ নেন। ২৪-এর গণঅভ্যুত্থানের একাংশের নেতাদের নতুন প্ল্যাটফর্মটি কোনো রাজনৈতিক দল নয়, এটি শক্তিশালী প্রেশার গ্রুপ হচ্ছে বলে জানিয়েছেন এর প্রধান উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ। জাতীয় নাগরিক কমিটি এবং ছাত্র শিবিরের সাবেক এই নেতা জানান, নবগঠিত নাগরিক পার্টির সঙ্গে তাদের কোনো বিভক্তি নেই। জুলাই বিপ্লব থেকে নতুন রাজনৈতিক দল হওয়ায় বৈষম্য বিরোধী আন্দোলন এবং নাগরিক কমিটির বর্তমান অবস্থান নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হওয়ায় এই প্ল্যাটফর্ম সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। যারা এক কাতারে থেকে একসঙ্গে জীবন বাজি রেখে জুলাই বিপ্লব ঘটিয়েছেন, ২৪-এর গণঅভ্যুত্থানের পর তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের চেষ্টায় মগ্ন থাকলেও ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ হওয়া জাতীয় নাগরিক পার্টিতে ছিলেন না কেউ কেউ। তাদেরই অন্যতম জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান সহ কয়েকজন। অভ্যুত্থানে ভূমিকা রাখা এমন কারিগরদের সামনে রেখেই নতুন শক্তিশালী প্ল্যাটফর্মের ঘোষণা দিলেন আলী আহসান জুনায়েদ। ছাত্র সংগঠন গঠন হওয়ার পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাহিদাটা কিন্তু, আগ্রহ আকর্ষণটা কিন্তু অনেকখানি কমে গেছে, এটা আপনার খেয়াল করার কথা। একই রকম নাগরিক কমিটি থেকে নাগরিক পার্টি হওয়ার পরে, এনসিপি হওয়ার পরে কিন্তু নাগরিক কমিটির কার্যক্রমও অনেকটা দুর্বল হয়ে পড়েছে। তো সব মিলে আমার কাছে মনে হচ্ছে একটা শক্তিশালী প্ল্যাটফর্ম অবশ্যই দরকার। ইতিমধ্যেই জুলাইয়ের আলোচনাটা দিন দিন ক্ষীণ হয়ে যাচ্ছে।
গৌণ হয়ে পড়তেছে। বিভিন্ন দাবি দেওয়া এবং কর্মসূচির মধ্যে রাজনৈতিক দলগুলোর তার নীতিকৌশলের মধ্যে জুলাই আছে, কিন্তু জুলাইকে কেন্দ্র করে যে আলোচনা সেটা দিন দিন কমে আসতেছে। আমরা চাই যে জুলাইকেই প্রাইম ফোকাসে রেখে কাজ করতে। প্রশ্ন হচ্ছে, এটি কি আরেকটি রাজনৈতিক দল নাকি অরাজনৈতিক প্ল্যাটফর্ম? এটা কোনো রাজনৈতিক দল না, এটা মূলত হচ্ছে প্রেশার গ্রুপ, যেটা বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে প্রেশার ক্রিয়েট করবে জুলাইয়ের চেতনাটাকে যেন তারা ধারণ করে। প্রেশার গ্রুপ হিসেবে যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি কাজ করছে, সেখানে বিপ্লবের নেতাদের আলাদা এই সংগঠন কি বিভক্তি তৈরি করছে? আমরা তো সহযোদ্ধা ছিলাম, একসাথে লড়াইটা লড়েছি, তো আমাদের মধ্যে এই বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিংটা আছে। কিছু বিষয়ে আমাদের মধ্যে মতভিন্নতা আছে, এটা সব খুবই স্বাভাবিক, সেই মতভিন্নতা থাকবে, আমাদের মধ্যে যোগাযোগ আছে, বোঝাপড়া আছে। এখন আমরা একটা জিনিস বুঝতে পারি যে আমাদের লড়াইটা দীর্ঘ এবং একই। জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের কণ্ঠস্বর হয়ে জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে যাওয়ার যে অঙ্গীকার করছেন অভ্যুত্থানের এই নেতা, বাংলাদেশের নতুন রূপে তাতে কতটা সফল হবেন তা ছেড়ে দিলেন সময়ের উপর। এটা সকল ধর্মমতের, প্রাইভেট ইউনিভার্সিটি হোক, মাদ্রাসা হোক, ভিন্ন ধর্মের হোক, নারী হোক, আমরা সবাইকে নিয়ে একসাথে নিয়ে এই লড়াইটা লড়ব। 15 দিনের মধ্যে 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন গণঅধিকার পরিষদের নেতারা। রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারা বলেন, বেঁধে দেওয়ার সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারের 2 ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া পদত্যাগ না করলে গণঅভ্যুত্থানের সকল শক্তিকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে। প্রয়োজনে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করা হবে বলে হুমকি দেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সরকারের বিভিন্ন দপ্তরে ছাত্র প্রতিনিধি হিসেবে যারা নিয়োগ পেয়েছেন তাদের নিয়োগও বাতিল করার দাবি জানান তিনি। 15 দিনের মধ্যে এই 2জন ছাত্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে এবং সরকারের বিভিন্ন দপ্তরে সেক্টরে ছাত্র প্রতিনিধিদের নিয়োগ দেওয়া হয়েছে, অবশ্যই সেই নিয়োগ বাতিল করতে হবে এবং এই সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। 7 মাসে কতটুকু রাষ্ট্র সংস্কার হয়েছে আপনারা সকলেই দেখেছেন। রাষ্ট্র সংস্কারের নামে আজকে তারা আরামে বসে আছে, তারা কতটুকু কাজ করছে সেটি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। আমরা এই সরকারের 7 মাসের জবাবদিহিতা চাই। 7 মাসে কতটুকু তারা রাষ্ট্র সংস্কার করেছে সেটি আমরা জানতে চাই। পাশাপাশি এই সরকারের উপদেষ্টাদের সম্পদের হিসাব, তাদের এপিএস পিএসদের সম্পদের হিসাব দিতে হবে। যেহেতু ওয়াসার নিয়োগ নিয়ে বিতর্ক শুরু হয়েছে, সুতরাং এই বিতর্ক আরও আছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা সহ পরিবারের সদস্যদের 31টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন ঢাকার আদালত। এসব ব্যাংক হিসাবে 394,70,72,805 টাকা জমা রয়েছে। এই নিয়ে শেখ হাসিনা পরিবারে জব্দ করা মোট অর্থের পরিমাণ দাঁড়ালো 1,49,65,72,118 টাকা। ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন। এই দিন এসব ব্যাংক হিসাব জব্দের আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মনিরুল ইসলাম। এছাড়া শেখ হাসিনার সাবেক প্রেস সচিব নাইমুল ইসলাম খানের পরিবারের 163টি ব্যাংক অ্যাকাউন্ট এবং খুলনার সাবেক এমপি আখতারুজ্জামান বাবুর সম্পত্তি ফ্রিজের আদেশ দিয়েছে আদালত। অন্যদিকে ক্রিকেট বোর্ডে অনিয়মের অভিযোগে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন, মুন্সিগঞ্জের সাবেক এমপি মৃণাল কান্তি দাস এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। শুরু হলো দেশের বৃহত্তম যমুনা রেল সেতুতে আনুষ্ঠানিকভাবে যাত্রীবাহী ট্রেন চলাচল। এর মধ্য দিয়ে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগের নতুন দিগন্তের সূচনা হলো। টাঙ্গাইলের ভুয়াপুরের ইব্রাহিমাবাদ স্টেশনে সেতুতে ট্রেন চলাচলের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম। সেতু পার হতে সময় লাগছে মাত্র 2 থেকে 3 মিনিট। এতে খুশি উত্তর জনপদের মানুষ। অপেক্ষার প্রহর শেষ, চালু হলো উত্তর জনপদের মানুষের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত যমুনা রেল সেতু। টাঙ্গাইলের ভুয়াপুরে ইব্রাহিমাবাদ স্টেশনে সেতুতে ট্রেন চলাচলের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। সকাল 11:20 যমুনা রেল সেতু পূর্ব ইব্রাহিমাবাদ স্টেশন থেকে রওনা দিয়ে সিরাজগঞ্জ পশ্চিম প্রান্তের সয়দাবাদ রেল স্টেশনে পৌঁছান অতিথিসহ প্রকল্প সংশ্লিষ্টরা। এ সময় অগ্রাধিকার ভিত্তিতে রেল সেতুর বাকি কাজ ও কোচ সুবিধা বাড়ানো হবে বলে জানান রেল সচিব। এই সেতুটি ফুললি ইউটিলাইজড হতে গেলে
এটার যতটুকু সম্ভাবনা পুরোটুকু ব্যবহার করতে গেলে ঈশ্বরদী জয়দেবপুরের যেই লাইনটি আছে এটিকে ডাবল লাইন অবশ্যই হতে হবে, এটি আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর যমুনা রেল সেতু চালু হওয়ায় খুশি উত্তর জনপদের মানুষ। এই সেতুর জন্য আমরা সিরাজগঞ্জবাসী সহ সমগ্র উত্তরাঞ্চলবাসী দীর্ঘদিন ধরে প্রতীক্ষা করছি। এখন নতুন ব্রিজ হওয়ার কারণে অনেক দ্রুততার সহিত আমরা যাওয়া আসা করতে পারবো। ক্রসিং এর জন্য বিশেষ অনেক সময় অপেক্ষা করতে হতো, সেই সময়টা এখন সাশ্রয় হবে, যাত্রাপথে ভোগান্তি কমবে। এই রেলটি উদ্বোধন হওয়ার কারণে আমাদের যে উত্তর পশ্চিম এলাকার মানুষ সকল রকমের সুবিধা পাবে ইনশাল্লাহ। 50টি পিলার ও 49টি স্প্যানে নির্মিত 4.8 কিলোমিটার দীর্ঘ এবং প্রথম ডাবল ট্র্যাকের ডুয়েল গেজ যমুনা রেল সেতুর নির্মাণ কাজ শুরু হয় 2020 সালের নভেম্বরে। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনে নির্বাচন কমিশনের জারি করা গণবিজ্ঞপ্তির কার্যকারিতা রাষ্ট্র সংস্কার আন্দোলনের ক্ষেত্রে স্থগিত করেছে হাইকোর্ট। একই সাথে গণবিজ্ঞপ্তিটি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে উচ্চ আদালত। বিচারপতি আকরাম হোসেন চৌধুরী এবং কে এম রাশেদুজ্জামান রাজার দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন। এতে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনকে বিবাদী করা হয়। রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য গত 10 মার্চ গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তিতে আগামী 20 এপ্রিলের মধ্যে নিবন্ধন পেতে রাজনৈতিক দলগুলোকে আবেদন করার আহ্বান জানানো হয়। গণবিজ্ঞপ্তি এর মধ্যে প্রকাশ হয়েছিল গত 10ই মার্চ। এটাতে বিভিন্ন রাজনৈতিক দলকে পুরনো আইনে, ফ্যাসিবাদী আমলের আইনে রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আহ্বান জানানো হয়েছে। সেই আইনে এই গণবিজ্ঞপ্তিটা কেন অবৈধ ঘোষণা হবে না এই মর্মে একটা রুল জারি হয়েছে আজকে। বরগুনায় ধর্ষণের শিকার কিশোরী এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতে সেখানকার ডিসি এবং এসপিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে একজন সমাজসেবা অফিসার নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি ফারা মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায়চৌধুরী দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। এছাড়া মাগুরায় শিশু আসিয়ার 14 বছর বয়সী বড় বোনকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। ধর্ষণের বিরুদ্ধে কিভাবে গণসতর্কতা জাগ্রত করা যায় তাও জানতে চেয়েছে হাইকোর্ট। বরগুনায় 7ম শ্রেণীর কিশোরীকে সৃজিত রায় নামের এক বখাটে সহ কয়েকজন অপহরণের পর ধর্ষণ করে। এ ঘটনায় কিশোরীর বাবা বরগুনার সদর থানায় সৃজিত রায় সহ দুজনের নামে ধর্ষণের মামলা করেন। পরদিন দুজনকে ধরে পুলিশে দেয় স্থানীয়রা। কিশোরীর পরিবারকে মামলা তুলে নিতে হুমকি দিতে থাকে আসামি পক্ষ। 11 মার্চ কর্মস্থলে গিয়ে নিখোঁজ হন ওই কিশোরীর বাবা। ওই দিন রাত 12:15টার দিকে বাড়ির পাশ থেকে বাবার লাশ পাওয়া যায়। নারী ও শিশু নির্যাতন দমন আইনের যে 14 ধারা, যেটার মধ্যে আছে যে শিশুদের কোনো চিহ্নিতকরণ অথবা তাদের আইডেন্টিফিকেশন কোনো ইনফরমেশন যাতে মিডিয়ার মাধ্যমে প্রকাশ না হয়, সেই ব্যাপারে যাতে ম্যাস অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যায়। আমাদের দেশের অধিকাংশ মানুষেরই এই ব্যাপারে খুব একটা ধারণা নেই, অ্যাওয়ারনেস নেই। সো মাননীয় আদালত মনে করেছেন যে আমাদের সবার উচিত এবং রাষ্ট্রের উচিত যে এইটার ব্যাপারে একটা ম্যাস অ্যাওয়ারনেস ক্রিয়েট করা।